সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। যারা এই মুহূর্তে আমাকে দেখছেন, সবাইকে আমন্ত্রণ জানাই রাজ টিভির নিয়মিত আয়োজন ফ্রাইডে নাইট উইথ রিমোটোলজিস্ট এবং আজ 55তম পর্ব। দর্শক, আপনাদের সাথে আছে আমি ডাক্তার শারমিন নাহার স্বর্ণা। আমরা বরাবরের মতো আমাদের আয়োজনে চেষ্টা করি নানা রকম সমস্যার সমাধান দিতে, এবং আজও তার ব্যতিক্রম নয়। আজ আমরা কথা বলবো কোমর ব্যথা নিয়ে। কোমর ব্যথা, কারণ, চিকিৎসা, প্রতিকার, এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। দর্শক, সাথেই থাকুন। এবং আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ আয়োজনে আমাদের গেস্ট এক্সপার্ট হিসেবে আছেন ডক্টর ফারজানা সুমি ম্যাম। তিনি এমবিবিএস এফসিপিএস মেডিসিন, এমআরসিপি ইউকে, এমডি রিউমাটোলজি, অ্যাসোসিয়েট কনসালটেন্ট হিসেবে কর্মরত আছেন রিউমাটোলজি এন্ড ইন্টারনাল মেডিসিন ডিপার্টমেন্ট, স্কয়ার হসপিটাল লিমিটেড। ম্যাম, আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাই আমাদের আলোচনায়। কেমন আছেন ম্যাম? ওয়ালাইকুম সালাম স্বর্ণা, অনেক ধন্যবাদ আমন্ত্রণ জানানোর জন্য। ভালো আছি আলহামদুলিল্লাহ। ম্যাম, শুরুতেই আপনাকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিচ্ছেন। এবং কোমর ব্যথা খুব কমন একটি সমস্যা ম্যাম। আমাদের আশেপাশে আমরা যদি একটু খেয়াল করি, অনেকের মাঝে এই সমস্যাটা রয়েছে এবং আমরা আসলে জানতে চাই কোমর ব্যথার সমাধান। কারণ কোমর ব্যথা এমন একটি বিষয় ম্যাম, আমাদের স্বাভাবিক দৈনন্দিন কাজকর্ম কিন্তু ব্যাহত হয় কোমর ব্যথার কারণে। এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে কোমর ব্যথার পেছনে অনেক জটিল কারণ থাকে, সেই কারণগুলো হয়তো খুঁজে বের করা প্রয়োজন। সেই বিষয়গুলো নিয়ে ম্যাম আজ বিস্তারিত কথা বলবো। তবে আমি একটু দর্শকদের উদ্দেশ্যে বলি, দর্শক সরাসরি দেখছেন রাজ টিভি এবং রাজ টিভি হেলথ থেকে। আমাদের এই আলোচনায় আমরা আজ কথা বলবো কোমর ব্যথা, কারণ, চিকিৎসা এবং প্রতিকার নিয়ে। এ সংক্রান্ত যে কোনো প্রশ্ন যদি থাকে আপনাদের মনে, আমাদের কমেন্ট সেকশনে নাম, বয়স, সমস্যার কথা একটু বিস্তারিত লিখে এখনই জানাতে পারেন। লাইভ চলাকালীন সময়ে আমরা চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান দিতে। আমাদের আয়োজনটি বরাবরের মতো আয়োজিত হয়েছে বাংলাদেশ রিউমাটোলজি সোসাইটি দ্বারা এবং ডেল্টা ফার্মা লিমিটেডের সৌজন্যে। এছাড়া আমাদের সম্প্রচার সহযোগী বরাবরের মতো রাজ টিভি এবং পাওয়ার্ড বাই ইউপাসে। আমরা চলে যাই আমাদের মূল আলোচনায়। দর্শক, সঙ্গেই থাকুন এবং বেশি বেশি করে শেয়ার করে দিন আমাদের এই লাইভ। ম্যাম, শুরুতেই আপনি যেহেতু একজন চিকিৎসক, আপনি আপনার দীর্ঘদিন চিকিৎসা সেবা প্রদানের অভিজ্ঞতা আছে। আপনার অভিজ্ঞতার প্রেক্ষিতে একটু জানতে চাই আমাদের দেশে এই কোমর ব্যথার প্রাদুর্ভাবটা কেমন, এই সংক্রান্ত রোগী কেমন পাচ্ছেন ম্যাম? ধন্যবাদ স্বর্ণা প্রশ্নটি করার জন্য। কোমর ব্যথা তুমি প্রথমে যেটা বললে, এটা এত বেশি কমন, মানে এত ফ্রিকোয়েন্টলি বা এত প্রতিনিয়ত আমাদেরকে দেখতে হয়। খুব স্বাভাবিকভাবে আমরা প্রচুর পেশেন্ট প্রতিদিন আমাদের আউটডোর প্র্যাকটিসে ওপিডিতে আমরা প্রচুর পেশেন্ট ফেস করে থাকি। এবং গবেষণা বা সমীক্ষায় দেখা গেছে যে প্রায় 84% পিপল, তার মানে প্রায় 84 ভাগ মানুষ জীবনের কোনো না কোনো সময় কোমর ব্যথা আক্রান্ত হয়েছে। তার মানে কতটা উম, বেশি বা কতটা ফ্রিকোয়েন্টলি এটা এফেক্টেড হয়, আমি তুমি যে কোনো সময় যে কোনো কেউ এই কোমর ব্যথায় আক্রান্ত হতে পারে। সুতরাং ম্যাম, আপনি আমাদের বলছেন যে আসলে কোমর ব্যথা এই সমস্যাটি এতই কমন সমস্যা যে আমরা প্রায় এই সমস্যায় ভুগি এবং আমাদের মাঝে অনেকেই ভোগে এবং বেশিরভাগ মানুষই ভোগে। 85% মানুষ ভোগে, এটি একটি অনেক বড় সংখ্যা। সুতরাং কোমর ব্যথা নিয়ে বিস্তারিত জানা কিন্তু আমাদের প্রয়োজন। দর্শক, ম্যাম, আপনার কাছে এবার একটু জানতে চাই, এই যে কোমর ব্যথা সমস্যা নিয়ে ম্যাম বলছিলেন যে অনেক রোগী আসেন, এই রোগীদের সংখ্যাটা আসলে কাদের মাঝে বেশি, কারা বেশি আক্রান্ত হচ্ছেন? পুরুষরা বেশি আক্রান্ত হচ্ছেন না মহিলারা? কোন বয়সে কিংবা যারা অধিক পরিশ্রম করছেন তাদের মাঝে বেশি, নাকি যারা একটু সেডেন্টারি লাইফস্টাইল লিড করছেন তাদের মাঝে বেশি? আসলে স্বর্ণা, খুব সুন্দর এবং জটিল প্রশ্ন। হ্যাঁ, কোমর ব্যথার মানে তুমি যেভাবে প্রশ্ন করে যে কাদের বেশি হয়, তো দেখা গেছে যে তুমি যে দুটো কারণ বলেছো না, দুজনের দুটোরই বেশি হয়। হ্যাঁ, খুব ইন্টারেস্টিংলি যে যারা অনেক বেশি লেবারাস জব করছে, স্ট্রেনিয়াস এক্সারসাইজ করছে, তাদের যেমন বেশি হচ্ছে, এবং যারা যেমন আমাদের মতো সেডেন্টারি ওয়ার্কার, তাদেরও কিন্তু একটা পোর্শনে অনেক বেশি কোমর ব্যথা হয়ে থাকে। তো এই প্রসঙ্গে একটু লম্বা করে উত্তরটা দিই। তো যাদের কাদের বেশি হচ্ছে বা রিস্ক ফ্যাক্টর মেডিকেল টার্মে বলা হয় যে কারা বেশি ভালনারেবল, কারা বেশি আক্রান্ত হচ্ছে। তো সেখানে গবেষণা দেখা গেছে এক নাম্বার হচ্ছে ফিমেলদের বেশি হয় সামহাও। হ্যাঁ, এটা কোনো কারণ পাওয়া যায়নি। ফিমেল অথবা মহিলা রোগীরা বেশি এসে থাকে। স্মোকার, যারা ধূমপান যারা করে, ওবেজ যারা অর্থাৎ যাদের ওজনটা অনেক বেশি,
তাদের একটা গ্রুপে অনেক বেশি কোমর ব্যথা হয়ে থাকে। তারপরে 4 নম্বরে একটু আগে যেটা বললাম, যে অনেক বেশি লেবারাস জব করে থাকে, স্ট্রেনিয়াস এক্সারসাইজ কাজ করে থাকে, তাদের একটা পোর্শনে অনেক বেশি কোমর ব্যথা আক্রান্ত হয়। সেডেন্টারি ওয়ার্কারদের কোমর ব্যথা হয়। এবং এর সাথে আরো 4-5টা রিস্ক ফ্যাক্টর আছে, যেটা হয়তো বা আমরা একটু কম জানি। যেমন অনেকের ক্ষেত্রে যেমন জব ডিসস্যাটিসফ্যাকশন, হ্যাঁ, এগুলো কিন্তু অনেক কারণ, যে তার কাজ নিয়ে সে বেশি স্যাটিসফাইড না, হ্যাঁ, এগুলো কিন্তু কোমর ব্যথার কারণ, রিস্ক ফ্যাক্টর হিসেবে দেখা যাচ্ছে জব ডিসস্যাটিসফ্যাকশন। ইন অ্যাডিশন যারা খুব সাইকোলজিক্যাল স্ট্রেসে থাকে, যারা অ্যাংজাইটিতে ভুগে থাকে বারবার, যাদের ডিপ্রেশন থাকে, এই গ্রুপ অফ পেশেন্টদের কোমর ব্যথা অনেক বেশি হয়ে থাকে। অসংখ্য ধন্যবাদ ম্যাম। আমরা জেনে নিলাম কোমর ব্যথা কাদের মাঝে বেশি হয়, এবং আসলে কথায় কিন্তু আমরা বুঝতে পারলাম যে মোটামুটি আমাদের আমরা বেশিরভাগ মানুষই কিন্তু আসলে কোমর ব্যথা আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছি। ম্যাম বলেছেন মহিলাদের মাঝে বেশি দেখা যায়, এছাড়াও যারা ভারী কাজ করে তাদের মাঝেও যেমন দেখা যায়, যারা একটু ওবেজ, যাদের একটু ওজনটা বেশি স্বাভাবিকের তুলনায়, তাদের মাঝেও দেখা যাচ্ছে। ঠিক একইভাবে কিছু বিষয় এখনো আমরা আসলে খুব বেশি গুরুত্ব দিই না, অ্যাংজাইটি কিংবা স্ট্রেস ফুল লাইফ যাদের, তাদের ক্ষেত্রেও কিন্তু কোমর ব্যথার সমস্যা দেখা যাচ্ছে। আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক কিন্তু সেই কথাটি আমাদের বললেন। ম্যাম, এই যে কোমর ব্যথার সমস্যা নিয়ে আসছেন, কি কি কারণে মূলত কোমর ব্যথা হচ্ছে, কি কি রোগে কোমর ব্যথা হয়? এটা যদি আমি বলি, শোনাটা শুনে মানে দর্শকরা হয়তো বা একটু আশ্বস্ত হবে, যে কোমর ব্যথার যেটা আমাদের লিটারেচার বলে, যে বেশিরভাগ কোমর ব্যথার কোনো কারণ পাওয়া যায় না। ওটাকে আমরা বলে থাকি নন স্পেসিফিক ব্যাক পেন, অর্থাৎ খুব বেশি কারণ তো এখানে রোগীদের কেউ ঘাবড়াবে না, কোনো খুশি হবে। কারণটা কি, যে কোমর ব্যথার কারণ পাওয়া যায় না সেই কোমর ব্যথাগুলো কিন্তু খুব কম সময়ের মধ্যে ভালো হয়ে যায়, হ্যাঁ, ওনারা রিলিফ পায় পেশেন্টরা খুব কম সময়ের মধ্যে। তবে আর কি কি কারণ আছে, যেরকম খুব কমন কিছু কারণ আছে, যে একটু আগে যেটা বললাম, যে হঠাৎ করে কাজ করার সময় হঠাৎ করে মাসেল স্পাজম, যেটাকে আমরা বলে থাকি লাম্বার স্ট্রেন, লাম্বার স্প্রেন, হ্যাঁ, সেই কারণটা কিন্তু অনেক বেশি কোমর ব্যথার। এছাড়া এরপর তো লিস্টটা আসলে অনেক বড়, এরপর যে আমি একটু একটু করে আসতে থাকি, যেমন লাম্বার স্পন্ডাইলোলাইসিস, তারপরে স্পন্ডাইলোলিস্থেসিস। তার মানে হচ্ছে লিস্থেসিস হচ্ছে একটা, যে আমাদের মেরুদণ্ডের যে একটা ভার্টিব্রা আরেকটা ভার্টিব্রা আমরা জানি যেভাবে থাকে, হ্যাঁ, যদি এভাবে বলি যে একটা একটা জায়গায় একটা থাকে, মাঝখানে একটা জেলির মতো পদার্থ থাকে, যেমন এই ভার্টিব্রাটা যদি সামনে সরে আসতে পারে অথবা পিছনে সরে যেতে পারে, এটাকে বলা হয় লিস্থেসিস। সামনে সরে আসলে অ্যান্টেরোলিস্থেসিস, পিছনে সরে গেলে পোস্টেরোলিস্থেসিস। দিস ইজ ওয়ান অফ দ্য কজ, হ্যাঁ, লো ব্যাক পেনের। এছাড়া ডিসপ্রোলাস আমরা কমনলি যেটা জেনে থাকি, মাঝখানে যে জেলের মতো পদার্থটা থাকে ওটাকে বলা হয় ডিসপ্রোলাস। তারপর লাম্বার অস্টিওআর্থ্রাইটিস, যেটা একটু বয়স্ক রোগীদের বেশি হয়ে থাকে, বিভিন্ন জায়গায় বোনই একটা ওভারগ্রোথ হয়ে থাকে, এক্সট্রা কিছু বোনস ক্রিয়েট হয়, ফ্যাসেট জয়েন্ট আর্থ্রাইটিস বলি আমরা, লাম্বার অস্টিওআর্থ্রাইটিস বলা হয়ে থাকে। তারপরে যদি আরো আসি, যে অনেক সময় ফ্র্যাকচার কিন্তু ওয়ান অফ দ্য কজ, এই ফ্র্যাকচারটা অনেক কারণে হতে পারে, হঠাৎ করে ট্রমাটিক ফ্র্যাকচার হতে পারে, কোনো অ্যাক্সিডেন্টাল ফল হলো, ইনজুরি হলো, সেখান থেকে হতে পারে। অথবা কোনো কারণে যদি ওনার স্পাইনাল যে ভার্টিব্রি গুলো উইক থাকে, দুর্বল থাকে আগে থেকে, যেটাকে আমরা বলে থাকি অস্টিওপোরোসিস, ওই সকল কারণে কিন্তু অনেক সময় ফ্র্যাকচার হয়ে যায়। এটা খুব বেশি অ্যাক্সিডেন্টের প্রয়োজন হয় না। তো ওয়ান অফ দ্য কজ হচ্ছে ফ্র্যাকচার, হ্যাঁ। তারপর যদি আরো একটু উম, একটু কঠিন কারণগুলো থেকে আমরা এগোতে থাকি, যেটা নিয়ে আমরা রিমাটোলজিস্টরা বেশি ডিল করে থাকি, সেটা একটা ওয়ান অফ দ্য কজ হচ্ছে স্পন্ডাল আর্থ্রোপ্যাথি, হ্যাঁ, যেটা বাত রোগ একটা, সেটা ওয়ান অফ দ্য কজ, যেটা পেশেন্টের কমনলি কোমর ব্যথা নিয়ে আসে আমাদের কাছে। এছাড়া ক্যান্সার, ক্যান্সারটা বোনের ক্যান্সার হতে পারে, অথবা শরীরের অন্যান্য জায়গার ক্যান্সার, অনেক সময় ওই জায়গায় এসে প্রথমে কিন্তু রোগীরা আমাদের কাছে কোমর ব্যথা নিয়ে আসতে পারে, কাজে আমাদের খুবই কেয়ারফুল থাকতে হবে। ক্যান্সার ওয়ান অফ দ্য কজ ব্যাক পেইনের। এছাড়া হাড়টি আমি দেখালাম, এই বোনস ছাড়া আরো অনেক কারণে কিন্তু কোমর ব্যথা হতে পারে। যেমন আমাদের পেটে, অ্যাবডোমেনের, হ্যাঁ, বা পেটে যেটাকে আমরা বলি আশেপাশে কিছু অর্গানের কারণে, যেমন প্যানক্রিয়াটাইটিস, প্যানক্রিয়াসের প্রদাহ যদি হয়ে থাকে, কিডনিতে পাথর যেটাকে বলা হয় নেফ্রোলিথিয়াসিস, হ্যাঁ, অথবা কিডনির পর ইউরেটারে যে পাথর, সেখানে ইউরেটারিক স্টোন, সেটার কারণে কিন্তু পেশেন্টের কোমর ব্যথা নিয়ে আসতে পারে। ঠিক আছে, আবার কিছু জটিল কারণও আছে, এটা খুবই রেয়ার। তারপর আমি বলছি যে অ্যাবডোমিনাল অ্যাওর্টিক অ্যানিউরিজম বলা হয়, অর্থাৎ আমাদের যে প্রধান রক্তনালী আছে সেটা কিন্তু অনেক সময় চওড়া হয়ে যায়, পাতলা হয়ে যায়, এবং তখন রোগীরা কিন্তু কোমরে ব্যথা নিয়ে আসে, অনেক সময় কোমরে ব্যথা, পিছনে ব্যথা। ঠিক আছে, খুব অল্প কিছু সিমটম নিয়ে আসে, তা কিন্তু দেখা যায় যে অনেক বড় একটা কারণ। তো এগুলো হচ্ছে রেয়ার কজ, কিন্তু এসব কারণে আমাদের রোগীরা কোমর ব্যথা নিয়ে আসতে পারে। অসংখ্য ধন্যবাদ ম্যাম, চমৎকার ভাবে গুছিয়ে কারণগুলো আমার দর্শকদের জানালেন, এবং আমাদের কাছে একটি বিষয় পরিষ্কার হলো যে অধিকাংশ ক্ষেত্রেই আসলে এটার পেছনে খুব
খুব বেশি কারণ থাকে না। এবং এটাই আমরা চাই যে কোনো বড় কারণ যাতে না থাকে। আহ এছাড়াও বিভিন্ন কারণের কথা আমরা জেনে নিয়েছি। ম্যাম, যখন একজন রোগী কোমর ব্যথা নিয়ে আসে, তখন কোমর ব্যথার সাথে আনুষঙ্গিক আর কি কি উপসর্গ থাকতে পারে, এবং যে উপসর্গগুলো জেনে নেওয়া প্রয়োজন, এই যে বিভিন্ন ধরনের অসুখের কথা জানালেন আমাদের, এই ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস টা কনফার্ম করার জন্য, বা আপনার আপনার যে ডায়াগনোসিসটা রয়েছে ম্যাম, সেটা কনফার্ম করার জন্য আসলে কি কি উপসর্গের খোঁজ করেন কোমর ব্যথার সাথে? সুন্দর প্রশ্নটি করার জন্য আমি একটু মানে যেহেতু আমাদের দর্শকরা প্রশ্ন মানে দেখছে অনুষ্ঠানটি, তো আমি এভাবে বলতে চাই, অ্যান্সারটা দিতে চাই যে দর্শকরা কখন পেশেন্টরা কখন চিন্তিত হবে অথবা পেশেন্টরা কখন ডক্টরের কাছে ইমিডিয়েটলি ওনার কোমর ব্যথার কারণ জানতে আসবে, বা কোমর ব্যথার কারণে কার- কোমর ব্যথার কারণে খুব তাড়াতাড়ি চিকিৎসকের শরণাপন্ন হবে। তো এটা খেয়াল রাখার জন্য কি কি খেয়াল রাখতে হবে সেটা আমি বলি, হ্যাঁ। যেমন হচ্ছে যে কোমর ব্যথা একটা পেশেন্টের যদি 4 সপ্তাহ অতিক্রম করে গেছে, তারপর ওনার কোমর ব্যথাটা ভালো হচ্ছে না, সেক্ষেত্রে অবশ্যই পেশেন্টের উচিত খুব তাড়াতাড়ি চিকিৎসকের শরণাপন্ন হওয়া। 4 সপ্তাহের বেশি হয়ে গেছে কিন্তু কোমর ব্যথা ভালো হচ্ছে না। 2 নম্বর হচ্ছে কোমর ব্যথার সাথে ওনার জ্বর আছে, বা খুব ফ্যাটিক, আনএক্সপ্লেন একটা ফ্যাটিক, খুব ক্লান্ত হয়ে যাচ্ছে, মাঝে মাঝে জ্বর হচ্ছে, তাহলে অবশ্যই পেশেন্টরা চিন্তিত হবে, দর্শকের কাছে ডক্টরের কাছে চলে আসবে। তারপরে যদি আমরা দেখেছি কোমর ব্যথার সাথে ওনার ওজন কমে যাচ্ছে, খাওয়ায় অরুচি হচ্ছে, অথবা একটা বয়স্ক লোকের যদি কোমর ব্যথা হয়, সেটা 60 ইয়ার্স এর পরে বা 55 ইয়ার্স এর পরে, অথবা খুব ছোট একটা বাচ্চা যদি কোমর ব্যথার কমপ্লেন করে 15 ইয়ার্স এর আগে, সেক্ষেত্রেও কিন্তু পেশেন্টরা খুব তাড়াতাড়ি চিকিৎসকের শরণাপন্ন হবে। আর কি কি কারণে, যদি আগে থেকে ওনার কোনো প্রি এক্সিস্টিং কোনো ডিজিজ থাকে, দ্যাট মিনস উনি আগে থেকে জানেন যে ওনার একটা ক্যান্সার আছে, যেমন একটা ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট, হ্যাঁ, ওনার যদি কোমর ব্যথা হয় কখনো, উনি চিকিৎসক শরণাপন্ন হবে তাড়াতাড়ি। ঠিক আছে। তারপরে যদি উনি আগে থেকে জানেন যে আমার আগেও একটা টিউবারকুলোসিস, একটা যক্ষা রোগ ছিল, ঠিক আছে, উনি তাড়াতাড়ি শরণাপন্ন হবেন। এবং রাতে শুতে পারছে না, রাতে বারবার ঘুম ভেঙে যাচ্ছে কোমর ব্যথায়, এই সকল কন্ডিশন যদি হয়ে থাকে, তাহলে চিকিৎসকের খুব তাড়াতাড়ি শরণাপন্ন হবে। তারপর আমি একটু লম্বা করে উত্তরটা দিই যে আমরা কোমর ব্যথা, প্রশ্নটা ছিল যে ডক্টররা কোমর ব্যথা নিয়ে আসলে আমরা কি কি দেখবো। ঠিক আছে, এই কারণগুলি কিন্তু আমরা খুঁজে বেড়াবো, হ্যাঁ, আমরা রোগীকে এই প্রশ্নগুলোই করবো যে আপনার কোমর ব্যথা, রাতে ঘুম ভেঙে যাচ্ছে কিনা, রাতে ঘুমাতে সমস্যা হচ্ছে কিনা, আপনার জ্বর আছে কিনা, ওজন কমে যাচ্ছে কিনা, খাওয়া অরুচি আছে কিনা, ঠিক আছে, আগে থেকে কোনো অসুখ আছে কিনা, আগে ক্যান্সার, টিবি, এই সকল ডিজিজে আপনি ভুগছেন কিনা, হ্যাঁ। তারপরে হচ্ছে আহ আপনি আগে থেকে স্টেরয়েড জাতীয়, অনেকে আছে, অনেকগুলো ডিজিজে কিন্তু আমরা স্টেরয়েড দিতে বাধ্য হয়ে থাকি, বা পেশেন্টরা নিয়ে থাকে, স্টেরয়েড জাতীয় ওষুধ খাচ্ছে কিনা, বা আগে থেকে আপনি জানেন কিনা যে আপনার হার্টের ঘনত্ব কম, যেটাকে আমরা অস্টিওপোরোসিস বলে থাকি, এই ধরনের ডিজিজে আপনি আক্রান্ত, এটা আগে থেকে জানেন কিনা। এরপর আমরা খুঁজবো কিছু লক্ষণ খুঁজবো, যেমন আমরা দেখবো যে রোগীর রক্ত শূন্যতা আছে কিনা, আমরা লিম্ফ নোড বলি যেটাকে, এটা বড় হয়ে গেছে কিনা। তারপরে আমরা স্পাইনটা খুব ভালো করে দেখবো, এটা আমি যেটা দেখালাম ভার্টিব্রেটা খুব ভালো করে দেখবো, কোনো অংশ ডিফর্ম মনে হয় কিনা, অন্যরকম মনে হচ্ছে কিনা, ঠিক আছে। বা যেটাকে আমরা মেডিকেল জার্নাল সময় ডিপ বাজ বলে থাকি, বা কোনো জায়গায় রোগী খুব বেশি ব্যথা পাচ্ছে কিনা, হ্যাঁ, যেটাকে আমরা লোকালাইজ টেন্ডারনেস, একদিকে আমি চাপ দিচ্ছি, রোগী প্রচন্ড ব্যথা পাচ্ছে। তা আবার আরেকটা জিনিস হচ্ছে, আমরা তখন খুঁজে বেড়াবো যে কোনো দিক দুর্বল হয়ে গেছে কিনা রোগীর, হ্যাঁ, কোনো পায়ের কোনো অংশ দুর্বল হয়ে গেছে কিনা, নাড়াতে পারছে না, বা কোনো জায়গায় অনুভূতি কমে গেছে কিনা। আমরা আরেকটাকে বলি যে ব্লাডার বাওয়াল ডিসফাংশন, দ্যাট মিনস পেশেন্ট প্রস্রাব করতে অসুবিধা হচ্ছে, আটকে যাচ্ছে, বা করতে গেলে ওনার মনে হচ্ছে যে ধরে রাখতে পারছে না, সেম উনি বাথরুম করতে যাচ্ছে কিন্তু মনে হচ্ছে যে উনি ধরে রাখতে পারছে না, সেক্ষেত্রে রোগীরা খুব তাড়াতাড়ি চিকিৎসা শরণাপন্ন হবে। এবং আমরা এই জিনিসগুলোই কিন্তু একজন কোমর ব্যথা রোগী আসলে খুঁজে দেখি। অসংখ্য ধন্যবাদ ম্যাম। আমার মনে হয় দর্শক যারা দেখলেন, এই অংশটুকু খুব গুরুত্বপূর্ণ ছিল আপনাদের জন্য, কারণ কোমর ব্যথা এত কমন একটি সমস্যা, আমরা প্রায় ভুগি, এবং আমরা কিন্তু প্রতিবারই আসলে চিকিৎসকের কাছে যাই না, এবং বেশিরভাগ ক্ষেত্রেই চিকিৎসকের কাছে যাই না হয়তো। আমাদের জেনে নেওয়া কিছু ওভার দ্য কাউন্টার ওষুধ আছে, সেগুলো আমরা নিজেরাই কিনে খাই, হয়তো কিছুদিন পরে ভালো হয়ে যায় এবং চিকিৎসকের শরণাপন্ন হওয়া হয় না। এই বিষয়টি কিন্তু আসলে খুব গুরুত্বপূর্ণ, যে এখানে অনেকগুলো বিপজ্জনক চিহ্ন আছে, যেগুলো থাকলে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে। এবং ম্যাম সে বিষয়ে কিন্তু আমাদের বিস্তারিত জানিয়েছেন। দর্শক, এই অংশটুকু আমার মনে হয় যে সবার কাছে এই তথ্যগুলো পৌঁছে দেওয়া প্রয়োজন। ম্যাম, আমরা এবার একটু জানবো যে যারা কোমর ব্যথা সমস্যা নিয়ে আসছেন,
এর পরবর্তীতে ম্যাম আপনার বিভিন্ন ধরনের ডায়াগনোসিস এর পেছনে থাকতে পারে। ম্যাম সেক্ষেত্রে কোনো পরীক্ষা নিরীক্ষা নিশ্চয়ই করার প্রয়োজন হয় অনেক ক্ষেত্রে। কি কি পরীক্ষা করা হয় এবং কি কি দেখা হয় এই বিষয়টি নিয়ে যদি একটু বলতেন। ম্যাম আমরা আপনাকে শুনতে পাচ্ছি না, আনমিউট করে নিলে শুনতে পাবো। ধন্যবাদ। আচ্ছা, পরীক্ষা নিরীক্ষাগুলো আসলে যেভাবে আমরা পেশেন্টকে একটু আগে আমরা যে বর্ণনাগুলো দিলাম, যে একটা পেশেন্টকে কখন 4 সপ্তাহ বেশি হয়ে গেছে কিনা, তো পরীক্ষা নিরীক্ষা নির্ভর করবে আসলে রোগীর কন্ডিশনের উপর। হ্যাঁ, আমাদের কাছে কি কারণে কোমর ব্যথা নিয়ে আসে তার উপর নির্ভর করে আমরা পরীক্ষা নিরীক্ষাগুলোকে সাজিয়ে থাকি। তবে যদি যে কন্ডিশন গুলো আমি একটু আগে স্বর্ণা যে কন্ডিশন গুলো মেনশন করলাম, এরকম যদি আমাদের কাছে মনে হয় যে 4 সপ্তাহ বেশি হয়ে গেছে, বা একটু আগে যে সাইন গুলো আমি মেনশন করলাম এরকম যদি মনে হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু ইমেজিং টেস্টে চলে যাই। দ্যাট মিনস হচ্ছে ওই জিনিসটাকে দেখা। তো আমরা কি করে দেখতে পারি? ইমেজিং মানে কি? সেটা এক্স রে হতে পারে, সেটা সিটি হতে পারে, সিটি স্ক্যান হতে পারে, সেটা এমআরআই হতে পারে। তো আমরা কোনটা দিব সেটা নির্ভর করে পেশেন্টের কন্ডিশনের উপর। হ্যাঁ, যেমন একটা পেশেন্ট আমাদের মনে হচ্ছে যে এটা লাম্বার অস্টিওআর্থ্রাইটিস হতে পারে, বা স্পন্ডাইলিটিস, যেটা বললাম যে ভার্টিব্রা সামনে চলে আসে, পিছনে চলে আসে, ঠিক আছে, আমরা কিন্তু একটা সিম্পল এক্স রে করেও বুঝতে পারি। ঠিক আছে, কিন্তু আমি যদি দেখি যে রোগীর কোনো অংশ দুর্বল হয়ে গেছে, যেটা বললাম যে বাথরুম ধরাতে পারছে না, কোনো জায়গায় অনুভূতি পাচ্ছে না, হাঁটতে অসুবিধা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমরা এমআরআই আশ্রয় নিয়ে থাকি। হুম। আবার যদি আমরা মনে করি যে না, পেশেন্টের কোনো ক্যান্সারের একটা কারণ হতে পারে, অথবা আহ ভার্টিব্রাতে কোনো ইনফেকশন হতে পারে, সেটা টিবি হতে পারে, আরো অনেক কিছু আছে, ব্যাকটেরিয়াল বিভিন্ন ইনফেকশন আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় সিটি স্ক্যানের হেল্প নিতে পারি। তো নির্ভর করবে যে রোগীর কি আছে, এটা গেল ইমেজিং এর পার্ট। আর যদি আমরা মনে করি বাতের সমস্যা, যেটা আমরা কমনলি রিউমাটোলজিস্টরা ডিল করি, স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি, সেক্ষেত্রে আমরা একটা বিশেষ এমআরআই করে থাকি, এমআরআই সাই জয়েন্ট বলি আমরা, স্যাক্রোইলিয়াক জয়েন্ট, এটা বিশেষভাবে করা হয়। সেক্ষেত্রে কিন্তু আমরা এমআরআই আশ্রয় নিয়ে থাকি। এই তো গেল আমাদের ইমেজিং বা দেখে আমরা কিভাবে ডিসিশন নিতে পারি। হ্যাঁ, এছাড়া সাপোর্টিভ যেগুলো পাশাপাশি আমরা কি পরীক্ষা করতে পারি, সেখানে আমরা কিছু রক্ত পরীক্ষা করতে পারি, ব্লাডে কিছু টেস্ট করতে পারি। এর মধ্যে কমন রুটিন টেস্ট হচ্ছে সিবিসি। সিবিসি তে যেমন আমরা যদি মনে করি যে না, রোগীটার কোনো ক্যান্সারের সম্ভাবনা থাকতে পারে, অথবা বাতের সম্ভাবনা থাকতে পারে, সেক্ষেত্রে ইএসআরটা আমরা দেখি, ইএসআরটা অনেক সময় বেশি পাই। সিআরপি একটা টেস্ট আছে, সেই সিআরপিটা আমাদের অনেক ক্ষেত্রে সাহায্য করে, সিআরপিটা অনেক সময় আমরা বেশি পেয়ে থাকি। তারপর কোমর ব্যথার আরেকটা রেয়ার কারণ আছে মাল্টিপল মায়োলোমা, অথবা রক্তের এক ধরনের ক্যান্সার। সেক্ষেত্রে ব্লাডে টেস্টটা করে কিন্তু আমরা ডায়াগনোসিসটা কনফার্ম করতে পারি, সেরাম, প্রোটিন, ইলেকট্রোফোরেসিস, ব্লাডে টেস্ট করা হয়ে থাকে। এছাড়া ব্লাডে আমরা যে টিবির কিছু পরীক্ষা করি অনেক সময়, কোয়ান্টিফিউন টিবি গোল্ড টেস্ট আছে। কিছু কিছু রোগের ক্ষেত্রে আমরা ব্লাডে পরীক্ষাগুলো করে থাকি। বাতের রোগীদের ক্ষেত্রে ব্লাডে আমরা কিছু জেনেটিক টেস্ট করে থাকি, যেমন HLA-B27 একটা টেস্ট আছে, সেটাও আমরা করে থাকি। এছাড়া যদি আমাদের কাছে মনে হয় যে ওনার কোমরের ব্যথা বা ফ্র্যাকচার আছে, সেটার কারণ হচ্ছে হাড়ের ঘনত্ব কমে যাওয়া, যেটা একটু আগে মেনশন করলাম, স্বর্ণা অস্টিওপোরোসিস, সেক্ষেত্রে ঘনত্ব দেখার জন্য আমাদের বিএমডি বা বোন মিনারেল ডেন্সিটোমেট্রি একটা পরীক্ষা করা হয়ে থাকে, হার্টের ঘনত্বটা পরীক্ষা করে দেখার জন্য। তো এই ধরনের পরীক্ষাগুলো নির্ভর করবে রোগীর অবস্থার উপরে। আহ এই পরীক্ষাগুলো করে আমরা মোটামুটি একটা সিদ্ধান্তে আসতে পারি যে কোমর ব্যথাটা রোগীর কেন হচ্ছে। অসংখ্য ধন্যবাদ ম্যাম আপনার চমৎকার উত্তরের জন্য। ম্যাম একজন দর্শক প্রশ্ন করেছেন, দর্শক সেলিনা পারভিন, তার বয়স 55। তিনি লিখেছেন আহ কাজ করতে গেলে হঠাৎ করে কোমরে ব্যথা হয় এবং এই ব্যথা 7 থেকে 10 দিন থাকে। এক্ষেত্রে কি করণীয়? এরকম এই ব্যথা প্রায়ই হয় ম্যাম। তিনি হঠাৎ করে কোমর ব্যথায় আক্রান্ত হচ্ছেন এবং আহ এই ব্যথাটি মোটামুটি 7 থেকে 10 দিন থাকছে। তার করণীয় সম্পর্কে তিনি জানতে চান। যদি এমনই হয়ে থাকে যে হঠাৎ করে কোমর ব্যথা হচ্ছে, 7 থেকে 10 দিন পর আবার সেরে যাচ্ছে, এবং আমি যে কথাগুলো এতক্ষণ ধরে বললাম, এই ধরনের কোনো সাইন বা সিমটম যদি পেশেন্টের না থাকে, তাহলে বেশিরভাগ সময় রোগীদের যেটা হয় লাম্বার স্প্রেন হয়, অথবা ডিস্ক প্রোলাপস যেটাকে বলা হয়, সায়াটিকা, মানে ওনার কোমর ব্যথাটা পায়ের দিকে নেমে আসে কিনা সে সম্পর্কে কিন্তু উনি আমাদেরকে বলেনি। হ্যাঁ, তো এই যে কোনো একটা হওয়ার কথা। সেই ক্ষেত্রে করণীয় হচ্ছে, 1 নম্বর, যেহেতু বারবার হচ্ছে, অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত, কারণ অন্যান্য সবগুলো ইনফরমেশন কিন্তু আমাদের কাছে নাই, প্রথমে বলে নিচ্ছি। হ্যাঁ, যে খারাপ কিছু আছে কিনা, যে কথাগুলো আমরা বারবার বলছি, তো সেগুলো অবশ্যই আমাদেরকে ইনফরমেশন গুলো নিতে হবে, জানতে হবে। আর ওগুলো যদি না থেকে থাকে, ওনার করণীয় কি, ওনার করণীয় 3-4টা করণীয় আছে। 1 নম্বর, যদি উনি ওভারওয়েট থাকে, ওজন বেশি থাকে, ওজন কমাতে হবে। 2 নম্বর হচ্ছে ওনার লাইফ স্টাইল একটা চেঞ্জ করতে হবে, যেরকম হচ্ছে উনি কিভাবে কাজ করছেন, ঝুঁকে
কাজ করছে কিনা। আমাদের দেশে বেশিরভাগ আমাদের যে হাউসহোল্ড ওয়ার্কের যে স্টাইলটা, সেটা কিন্তু ভালো না। হ্যাঁ, আমরা ঝুঁকে কাজ করি, হঠাৎ করে একটা ভারী জিনিস তুলে ফেলি। যারা বারবার কোমর ব্যথায় ভুগে তাদের কিন্তু একটা লাইফস্টাইল মডিফিকেশন একটা বিশাল চ্যাপ্টার আছে। ঠিক আছে, আমি যদি একটু কয়েকটা পয়েন্ট বলি। এর মধ্যে একটা হচ্ছে, এক নম্বর বলেছি ওয়েট কমানো। দুই নম্বর হচ্ছে যে ঝুঁকে কাজ না করা, অথবা যদি নিচে থেকে ভারী কোনো জিনিস তুলতে হয় সেটা তোলারও কিন্তু নিয়ম আছে, যে হঠাৎ করে আমরা ঝুঁকে না তুলে প্রথমে বসবো। বসে আমরা আমাদের পেটের মাসলকে শক্ত করে, মানে কে বলে স্কোয়াট পজিশন যেটাকে বলা হয়, মানে হাঁটু গেড়ে বসা। হ্যাঁ, বসে তারপর আমরা জিনিসটাকে তুলবো। তারপরে হচ্ছে কোনো পজিশনে দীর্ঘ সময় না থাকা, অনেকক্ষণ দাঁড়িয়েও না থাকা, অনেকক্ষণ বসেও না থাকা। যারা অনেকক্ষণ বসে কাজ করে তাদের পজিশনটাকে বারবার চেঞ্জ করা, এটা একটা। তারপর হচ্ছে কিছু রেগুলার এক্সারসাইজের মধ্যে নিজেকে নিয়ে আসা। হ্যাঁ, হাঁটার মধ্যে একটা, সুইমিং একটা, সাইক্লিং একটা। এছাড়া কিছু আরো অনেকগুলো এক্সারসাইজ আছে মাসেলকে স্ট্রেচ করা, স্ট্রেংথেনিং করা, অর্থাৎ শক্তিশালী করা। এর মধ্যে আশেপাশের মাসেল গুলো আছে, অ্যাবডোমিনাল মাসেল, সেগুলোর জন্য কিন্তু বিশেষ ধরনের কিছু ব্যায়াম আছে। সেগুলো শিখতে হবে, সেগুলো শিখে রোগীকে করতে হবে। এরপর আরো অনেকগুলো কাজ আছে, যেমন হচ্ছে অনেকে বলে থাকি যোগা মানুষকে হেল্প করে থাকে, মাইন্ডফুলনেস মেডিটেশন মানুষকে হেল্প করে থাকে রিকারেন্ট ব্যাক পেইন না হওয়া থেকে। এরকম আরো অনেকগুলো ফ্যাক্টর আছে, তার মধ্যে আমি কিছু কিছু মেনশন করলাম। অসংখ্য ধন্যবাদ ম্যাম, চমৎকার ভাবে আমার দর্শকের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এবং দর্শক সেলিনা পারভিন, আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান প্রশ্নের জন্য। ম্যাম, আরেকজন দর্শক মৌমিতা দাস প্রশ্ন করেছে, কোমর ব্যথা নিয়ে কোন ধরনের চিকিৎসকের কাছে যাব? ম্যাম, আমরা আপনাকে শুনতে পাচ্ছি না ম্যাম। মিউট হয়ে গেছে হয়তো। ম্যাম, শুনতে পাচ্ছি। কোমর ব্যথা যদি দীর্ঘ সময় থাকে, 4 সপ্তাহের বেশি, আগে বলেছি অবশ্যই চিকিৎসক শরণাপন্ন হওয়া উচিত। সেক্ষেত্রে উনি একজন মেডিসিন বিশেষজ্ঞ শরণাপন্ন হতে পারেন। রিমাটোলজিস্ট, যারা আমরা মেনলি রিমাটোলজি নিয়ে কাজ করছি, আমাদের শরণাপন্ন হতে পারেন। আর যদি সেটা কোনো ট্রমার হিস্ট্রি থাকে, অর্থাৎ হঠাৎ করে পড়ে যাওয়া, কোনো অ্যাক্সিডেন্ট, সেক্ষেত্রে উনি অর্থোপেডিক ডাক্তারের শরণাপন্ন হতে পারেন। হ্যাঁ, তারপরে হচ্ছে সেখান থেকে উনি গাইডেড হবেন যে উনি আর কারো কাছে গেলে উনি উপকৃত হবেন, আর কারো কাছে যেতে হবে কিনা, কোনো বিশেষ ধরনের ব্যায়াম ওনাকে হেল্প করবে কিনা। সেক্ষেত্রে যদি বিশেষ ধরনের ব্যায়ামের প্রয়োজন অনুভব আমরা করি, তাগিদ অনুভব করি, ওনাকে কোন ফিজিশিয়ান যদি প্রেসক্রাইব করে, সেক্ষেত্রে উনি ফিজিওথেরাপিস্ট বা ফিজিক্যাল মেডিসিনের ডক্টরের সাহায্য নিতে পারেন সেই ধরনের ব্যায়ামটা শেখার জন্য। ধন্যবাদ ম্যাম, এবং ধন্যবাদ দর্শক আপনার প্রশ্নের জন্য। ম্যাম, এবার একটু চিকিৎসা প্রসঙ্গে আসি। ম্যাম, এই যে যারা কোমর ব্যথা সমস্যায় ভুগছেন, দীর্ঘদিন যাবৎ ভুগছেন, একটা ডায়াগনোসিসে পৌঁছানোর পর ম্যাম চিকিৎসাটা কেমন হয়? এটা কি দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হয়? কোমর ব্যথাটা কি ভালো হয়? এই প্রশ্নের উত্তরগুলো আসলে অনেক দর্শক জানতে চান, অনেক রোগীরা জানতে চান। তো সে ব্যাপারে একটু আপনার কাছ থেকে জেনে নেবো ম্যাম। ধন্যবাদ স্বর্ণা প্রশ্ন করার জন্য, এবং উত্তরটা অনেক লম্বা হবে। কারণ হচ্ছে অবশ্যই চিকিৎসাটা নির্ভর করবে প্রথমত হচ্ছে কারণের উপর। কারণ কোমর ব্যথার কারণটা কি। তো একটু আমাদের সাইডটা একটু আগে বলি, হেমাটোলজিস্টের যে পোর্শনটা। কোমর ব্যথার কারণটা যদি বাত রোগ হয়ে থাকে, হ্যাঁ, যেটাকে আমি এটাকে বললাম, যেটা স্পন্ডাল আর্থ্রোপ্যাথির কারণে কিনা, সেক্ষেত্রে চিকিৎসাটা অবশ্যই দীর্ঘমেয়াদী। হ্যাঁ, অনেক দীর্ঘমেয়াদী একটা চিকিৎসা, এবং বেশিরভাগ রোগীর ক্ষেত্রে চিকিৎসাটা লাইফ লং ট্রিটমেন্ট। আমরা অনেক ক্ষেত্রে রোগীদেরকে সুবিধাতে বলে থাকি ডায়াবেটিস এর মতো। হ্যাঁ, যে আমার মানে সারা জীবনই আমাকে একটা চিকিৎসার আওতায় থাকতে হবে, স্পন্ডোলার্থ্রোপ্যাথি চিকিৎসাটা। এবং অবশ্যই ভালো হয় বলতে যেটা বোঝাচ্ছি, যদি স্পন্ডোলার্থ্রোপ্যাথি হয়ে থাকে, রোগীর রোগ নিয়ন্ত্রণ করা সম্ভব, ব্যথা নিয়ন্ত্রণ করা সম্ভব, উনি স্বাভাবিক জীবন যাপন করতেও সক্ষম হবেন। হ্যাঁ, কিন্তু একদম যে রোগটা স্পন্ডোলার্থ্রোপ্যাথি বা বাত রোগটা পুরোপুরি ভালো হয়েছে এমন না। হ্যাঁ, কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব। নিয়ন্ত্রণটা কতটা সহজ কতটা কঠিন হবে সেটা নির্ভর করে রোগীর অবস্থার উপর, বা বাত রোগের কতটা তীব্রতা আমার মধ্যে প্রকাশ পাচ্ছে তার উপর নির্ভর করবে। আর যদি কোন ব্যথার কারণ অন্যান্য কারণগুলো হয়ে থাকে, যেমন হচ্ছে একটু খারাপ থেকে আমি ভালোর দিকে যাই, হ্যাঁ, ক্যান্সার হয়ে থাকে, সেক্ষেত্রে ট্রিটমেন্টটা তো তুমি জানো যেটা পুরোপুরি নির্ভর করবে ক্যান্সারের চিকিৎসার উপরে। হ্যাঁ, রেডিওথেরাপি, কেমোথেরাপি এটসেট্রা। যদি আমি একটু আগে যেটা বললাম ব্লাড ক্যান্সার, মাল্টিপল মাইলোমা হয়ে থাকে, সেটাও নির্ভর করবে ওনার কেমোথেরাপি এগুলোর উপরে। যদি ইনফেকশনের কারণে কোমর ব্যথা হয়ে থাকে, এক্ষেত্রে একটু আশ্বস্ত হবেন। যেমন টিবির কারণে কোমর ব্যথা হলো, সেক্ষেত্রে কিন্তু অনেক সময় লম্বা একটা সময়, 1 বছর বা তার চেয়েও বেশি অনেক সময় খেতে হয় আমাদের টিবির ওষুধ, 2 বছর পর্যন্ত খেতে হয়। খেলে রোগীর অনেক সময় পুরোপুরি ভালো হয়ে যায় যদি একটু ট্রিটমেন্ট আমরা আগে শুরু করতে পারি, আগে আগে শুরু করতে পারি। বা অন্য ইনফেকশন গুলো, ব্যাকটেরিয়াল যে ইনফেকশন, সেক্ষেত্রে একটা লম্বা সময় অ্যান্টিবায়োটিক নেওয়ার পর কোমর ব্যথা পুরোপুরি ভালো ভালো হয়ে যায়। এবার একটু সহজ কারণগুলোতে আসি।
যদি রোগীদের কোমর ব্যথাগুলো, যে আমি একটু বললাম যে লিস্থেসিস, ভার্টিব্রা এদিক সেদিক সরে যাওয়া, সেই লিস্থেসিসের মাত্রা মাত্রা আছে, কিন্তু বিভিন্ন গ্রেডিং আছে, গ্রেড 1 2 3 4। গ্রেড 1 2 যদি অল্প মাত্রায় ধরো ভার্টিব্রা এদিক সেদিক সরে গেল, সেক্ষেত্রে কিন্তু রোগী রোগী যদি ওজন কমায়, নিয়মিত এক্সারসাইজ করে, মানে ফিজিশিয়ানের পরামর্শ অনুযায়ী লাইফস্টাইলটা উনি ঠিক করে চলে, তাহলে উনি ভালো থাকবেন। কিন্তু যদি লিস্থেসিসটা বেশি মাত্রা হয়, অনেক সময় সার্জারির প্রয়োজন হয়ে থাকে। তারপর যদি কোমর ব্যথাটা যদি অনেক সময় ডিজেনারেটিভ বয়স্ক রোগীদের যেটা হয় লাম্বার অস্টিও আর্থ্রাইটিস এর কারণে হয়ে থাকে, সেটা নির্ভর করে মাত্রার উপরে। মাত্রা যদি কম হয়, এক্সারসাইজ, তারপরে হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন, যেগুলো আমি একটু একটু মেনশন করলাম, এগুলো করলে অনেক পেশেন্টরা ভালো থাকে না। কিন্তু তীব্র মাত্রা যদি হয়ে থাকে, অনেক সময় আছে আমাদের সার্জারি আশ্রয় নিতে হয় কিন্তু। আর আরো যে ছোট যে কারণগুলো, রিকারেন্ট ব্যাক পেন, বেশিরভাগ সময় যে আমরা যেগুলোতে আক্রান্ত হই, লাম্বার স্ট্রেন, লাম্বার স্প্রেন অথবা সায়াটিকা, সেক্ষেত্রে যদি অল্প মাত্রা হয়ে থাকে, বেশিরভাগ সময় পেশেন্টরা শুধুমাত্র লাইফস্টাইল মডিফিকেশন, ওজন নিয়ন্ত্রণ, নিয়ম মেনে চলা, এগুলোর মাধ্যমে পুরোপুরি সম্পূর্ণরূপে ভালো থাকবে। এবং যখন কোমর ধন্যবাদ। ব্যথা হয়, জি এবং ম্যাম, যখন, বলছিলেন। হ্যাঁ, কোমর ব্যথা হয়, তখন ব্যথা কমানোর জন্য ওদের কিছু কিছু আহ জিনিসপত্র নিতে হবে। যেমন হঠাৎ করে কোমর ব্যথা হলো, স্বাভাবিক যে কোমর ব্যথার কারণ সেটা বলছি, হট কম্প্রেশন নামক গরম পানি দিয়ে, যেটা আমরা সেক দেওয়া যেটাকে বোঝায়, ম্যাসেজ অনেক সময় রোগীদের হেল্প করে। তারপরে হচ্ছে সিম্পল যে ড্রাগ গুলো আছে, প্যারাসিটামল জাতীয় ওষুধ, অথবা ব্যথা নাশক কিছু ওষুধ, আইবুপ্রোফেন, ন্যাপটোজেন, খুব অল্প সময়ের জন্য খেলে কিন্তু রোগীরা ভালো বোধ করে, ভালো ফিল করবেন। অসংখ্য ধন্যবাদ ম্যাম, চমৎকার ভাবে আমাদের বুঝিয়ে বললেন যে আসলে চিকিৎসাটা কেমন হবে। চিকিৎসাটা সবসময় রোগের ধরন অনুযায়ী হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে আসলে খুব সহজেই কিন্তু চিকিৎসাটা করা যায়। এবং সেই কথাগুলোই ম্যাম আমাদের জানালেন। ম্যাম, একজন দর্শক রুহি প্রশ্ন করেছেন, ঘুমানোর সময় মাঝে মাঝে হঠাৎ করে পায়ের মাংস শক্ত হয়ে যায় এবং প্রচন্ড ব্যথা হয়, এক্ষেত্রে কি করণীয়? পেশেন্ট, অনেক ধন্যবাদ, রুবি না? রুহি। ওনাকে অনেক ধন্যবাদ প্রশ্ন, রুহি, প্রশ্নটি করার জন্য। পায়ের মাংস শক্ত হয়ে যায়, এটা বেসিক্যালি আসলে মাসেল স্পাজম হচ্ছে লিওনার, মাসেল স্পাজম আমরা বলে থাকি। মাসেল স্পাজমের তো অনেক কারণ আছে। তো কারণগুলো হচ্ছে, আমি একটু বলি ওনাকে, আমি জানি না ওনার কোন কারণটা আছে। প্রেগনেন্সি যেমন মহিলাদের ক্ষেত্রে একটা কমন কারণ মাসেল স্পাজম, ঠিক আছে, ডিহাইড্রেশন অথবা পানি শূন্যতা। তারপর হচ্ছে লবণ, বিভিন্ন ধরনের লবণের যদি আমাদের তারতম্য হয়, হ্যাঁ, সোডিয়াম পটাশিয়াম। তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ভিটামিনস আর মিনারেলস, হ্যাঁ, ভিটামিন বি কমপ্লেক্স, এগুলোর যদি তারতম্য হয় শরীরে, তাহলে এই ছোট ছোট অনেকগুলো কারণে কিন্তু মাসেল স্পাজম হয়ে থাকে। ঠিক আছে। এখন মাসেল স্পাজমে রোগী উনি যদি রিলিফ চান, আহ 1 নম্বর হচ্ছে আপনাকে একটা এক্সারসাইজ আছে, ওটা শিখতে হবে। এখন এখানে আমি আসলে এটা এটা তো দেখানো খুব কঠিন হয়ে যাবে। অনেক স্ট্রেচিং এক্সারসাইজ বলা হয় এটাকে, এটা ওনাকে হেল্প করবে। 2 নম্বর হচ্ছে ডিহাইড্রেশনটাকে অ্যাভয়েড করা, মানে প্রচুর পরিমাণে পানি খাওয়া। ডিহাইড্রেশন, ভিটামিনস এর যদি ওনার অভাব থাকে সেটাকে রিপ্লেস করা, সেটা আয়রন হতে পারে, ভিটামিন বি কমপ্লেক্স হতে পারে, এগুলোকে রিপ্লেস করা। এবং তারপরও যদি ওনার মাসেল স্পাজম বা যে শক্ত হয়ে যাওয়া থাকে, সেক্ষেত্রে আমরা কিছু মেডিসিন হেল্প নিতে পারি, হ্যাঁ, যেমন আহ, কিছু মেডিসিন আছে। আহ, এটা তো এখন এখানে এটার জন্য না আসলে ফিজিশিয়ানের কাছে আসতে হবে, হ্যাঁ, কারণ এটা ডোজিং আছে, মাত্রা আছে, কিছু অ্যাওয়ারনেস আছে, সেক্ষেত্রে ওই মেডিসিন গুলো হেল্প নিলে ওনার মাসেল স্পাজমটা বেশি কমে যাবে। তার আপাতত যে স্টেপ গুলো বলেছে, এটা তো উনি বাড়িতে বসেই করতে পারবেন। এক্সারসাইজ যেটাকে বলা হয় মাসেল, কি বলবো, স্ট্রেচিং এক্সারসাইজ, উনি দেয়ালে দাঁড়াবে, হাতটাকে রাখবে, পাটাকে পিছনে দিয়ে দিবে, এবং এমন ভাবে পাটাকে লম্বা করে পিছনে দিবে যে পিছনে মাসেলটা যাতে স্ট্রেচ হয়। এই অবস্থায় উনি নিজেকে 20 সেকেন্ড ধরে রাখবে। এই এক্সারসাইজটা উনি করতে পারেন। ডিহাইড্রেশনটা অ্যাভয়েড করতে পারেন। ভিটামিন বি কমপ্লেক্স এটা উনি নিতে পারেন। ঠিক আছে, যদি আয়রনের অভাব থাকে আয়রনটা নিতে পারেন। এগুলো করে নিতে পারেন। ম্যাসেজ, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, যখন স্পাজমটা হবে তখন উনি গরম পানি সেক দিয়ে ম্যাসেজ করতে পারেন, হ্যাঁ, এটাও কিন্তু ইম্পর্টেন্ট রিলিভের জন্য। আর এই তারপর যদি রিলিভ না হয়, তাহলে কিছু মেডিকেশনের হেল্প নিতে হবে। অসংখ্য ধন্যবাদ ম্যাম, চমৎকার ভাবে আমার দর্শকের সমস্যার সমাধান করে দিলেন। এবং এই সমস্যায় অনেক রোগী ভোগেন, অনেক দর্শক আমি নিশ্চিত যারা দেখছেন তাদের মাঝে অনেকে আছেন হয়তো এই সমস্যায় ভোগেন। এবং আজকে একটা খুব সুন্দর সমাধান, আমরা খুব সহজ কিছু সমাধান আমরা পেয়ে গেলাম। ম্যাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাই। আমরা আমাদের আলোচনার একেবারেই শেষ পর্যায়ে। ম্যাম, শেষ করবার আগে কিছু সতর্কতা, আসলে যারা কোমর ব্যথায় আক্রান্ত হন প্রায় তাদের ক্ষেত্রে কিছু সতর্কতা, আমাদের আলোচনায় বেশ কিছু কথা ম্যাম উঠে এসেছে,
তারপরও আপনার কাছ থেকে আবার একটু আলাদা করে জেনে নিব সতর্কতাগুলো যেগুলো মেনটেন করা প্রয়োজন। আচ্ছা, প্রথমে আমি বলি যে কোমর ব্যথা যাতে না হয়ে থাকে সেজন্য রোগীরা কি কি করবেন। হ্যাঁ, তো আমি এই কথাগুলো আগেও বলেছি, আবার যদি আমরা 1 2 3 করে বলে থাকি, একটা হচ্ছে ওজন নিয়ন্ত্রণে রাখা, অবশ্যই যাতে আমাদের ওজনটা নিয়ন্ত্রণে থাকে। রেগুলার এক্সারসাইজের মধ্যে থাকা, হ্যাঁ, সেটা ওয়াকিং হতে পারে, হাঁটা হতে পারে, সাইকেল চালানো হতে পারে, সাঁতার কাটা হতে পারে, কিছু স্ট্রেচিং এক্সারসাইজ ওটা একটু শেখার ব্যাপার আছে। তারপর হচ্ছে রেগুলার যোগা মেডিটেশনের হেল্প নেওয়া। ঠিক আছে, নিজেকে সবসময় সচল রাখা। আমরা অনেক সময় আছে কোমর ব্যথা হয়েছে, আমরা মনে করি যে বেড রেস্টে চলে যেতে হবে, বিশ্রামে চলে যেতে হবে, তা কিন্তু নয়। খুব তীব্র ব্যথা হলে আপনি বিশ্রাম নিতে পারেন 1 থেকে 2 দিন, কিন্তু তারপরে কিন্তু যতটা পারেন ততটা সচল থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। হ্যাঁ, তাহলে কিন্তু কোমর ব্যথাটা তাড়াতাড়ি সেরে যাবে। তারপরে হচ্ছে কোমর ব্যথা নিয়ে বেশিরভাগ সময় আতঙ্কিত না হওয়া, বেশিরভাগ সময়। ঠিক আছে, এবং সিম্পল কিছু মেজার নেওয়া, যেগুলো আমি বললাম, যে গরম পানির সেক নেওয়া, কিছু এস্টামিনোফেন, কিছু প্যারাসিটামল জাতীয় কিছু ব্যথা নাশক ওষুধ 1 থেকে 2 দিন বা খুব অল্প সময় খেলে কিন্তু রোগীরা ভালো ভালো বোধ করে। তারপরে দীর্ঘ সময় অনেকে আমাদেরকে প্রশ্ন করে থাকে যে আমি বেল্ট ব্যবহার করবো কিনা। ঠিক আছে, এগুলোর তেমন কোনো কিন্তু এভিডেন্স নেই, তেমন কোনো আমাদের কিন্তু বৈজ্ঞানিক ভাবে প্রমাণিত না যে বেল্ট ব্যবহার করলে ওনারা খুব ভালো বোধ করবেন। বরং দীর্ঘ সময় বেল্ট ব্যবহার না করাকে আমরা এনকারেজ করে থাকি। হ্যাঁ, তারপর হচ্ছে অনেকে আমাদের প্রশ্ন করে থাকে আমি কেমন বিছানায় ঘুমাবো। সেটারও কিন্তু তেমন কোনো বৈজ্ঞানিক কোনো প্রমাণ নেই। হ্যাঁ, এটা নির্দিষ্ট কমফোর্টেবল বিছানায় ঘুমালেই চলবে। তো এগুলো হচ্ছে আমাদের রোগীকে সাধারণ কোমর ব্যথা অ্যাডভাইস। কিন্তু রোগীরা কখন সতর্ক হবে, সে সতর্ক হবে কারণগুলো আবারও একটু বলে শেষ করি। সেটা হচ্ছে যদি কোমর ব্যথা দীর্ঘদিন থাকে, হ্যাঁ, 2 সপ্তাহ 4 সপ্তাহ বেশি অতিক্রম হয়েছে, আমার কোমর ব্যথা ভালো হচ্ছে না, কোমর ব্যথার কারণে আমার রাতে ঘুম ভেঙে যাচ্ছে, বা সকালে ঘুম থেকে উঠলে আমার প্রচন্ড জড়তা অনুভব হচ্ছে কোমরে, আমাকে আধা ঘন্টা 1 ঘন্টা পরে আমি ঠিক হয়ে হাঁটতে পারছি, আমার জ্বর লাগছে, জ্বর জ্বর লাগছে, ওজন কমে যাচ্ছে, খাওয়া অরুচি হচ্ছে। হ্যাঁ, তারপর হচ্ছে আমার শরীরের কোনো একটা অংশ, আমার পায়ের কোনো একটা অংশ বিশেষ করে দুর্বল অনুভব হচ্ছে, আমার অনুভূতি কমে যাচ্ছে, প্রস্রাব পায়খানা ধরে রাখতে পারছে না। ঠিক আছে, আমার বিশেষ কোনো রোগ আগে থেকে আছে, যেটা বলছে আমার ক্যান্সার আছে আগে থেকে। বয়স্ক লোকদের ক্ষেত্রে 55 ইয়ার্স ক্রস করে গেছে, তাদের ক্ষেত্রে কোমর ব্যথা হলে আমরা আগেই সতর্ক হয়ে যাবো। ঠিক আছে, বা কোমর ব্যথাটা আমার দীর্ঘ সময় ধরে পায়ের দিকে নেমে আসে, একদম পা পর্যন্ত, যেটা কিছুতেই কমছে না, সায়াটিকা যেটা আনরিলিভ, হ্যাঁ, একেবারেই কমছে না, সেক্ষেত্রে রোগীরা খুব তাড়াতাড়ি সতর্ক হয়ে যাবে, খুব তাড়াতাড়ি ফিজিশিয়ান বা ডক্টরের শরণাপন্ন হবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর ফারজানা শিমি ম্যাম। আমাদের সাথে আজ অনেক কথা বলেছেন, অনেক মূল্যবান তথ্য দিয়েছেন ম্যাম কোমর ব্যথা নিয়ে। আমরা অনেক কিছু জেনেছি আপনার কাছ থেকে। আপনার সাফল্য এবং সুস্বাস্থ্য কামনা করছি, আপনার সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি ম্যাম। আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এবং দর্শক যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য এতক্ষণ। আমাদের আলোচনাটি আশায় রাখছি আপনাদের কাজে আসবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করে আজকের আয়োজন এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.